সবাইকে সুন্দর একটি সকালের শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলায় আমাদের সাপ্তাহিক নিয়মিত আয়োজন এসআরএস ইন্টারন্যাশনাল বিউটি প্রেজেন্স টার্নিং পয়েন্ট দেখবার জন্য। প্রতি সপ্তাহেই আমরা দেশীয় অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের নানান সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলতে আপনাদের মাঝে হাজির হই এবং আজকেও তেমনই একটা বিষয়, একটি দেশীয় বিষয় এবং সেটা বেশ চিন্তারও একটা বিষয়। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হলো ভূমিকম্প দুর্যোগ হ্রাসের প্রস্তুতি ও করণীয় নিয়ে। সেই বিষয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুজন বিশেষ অতিথি। চলুন পরিচয় করিয়ে দিই তাদের সাথে। শুরুতেই আমাদের সাথে আছেন বাংলাদেশ ভূমিকম্প সোসাইটির প্রতিষ্ঠাতা, মহাসচিব ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের অধ্যাপক ডক্টর মেহেদী আহমেদ আনসারী, এবং তার পাশে আছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্রধান প্রকৌশলী, প্রকল্প ও ডিজাইন জনাব ডক্টর আব্দুল লতিফ হেলালি। দুজনকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা বেশ গুরুত্বপূর্ণ বিষয় এবং সাথে আমার মনে হয় যে এটা নিয়ে আমরা সবসময় একটু উদ্বিগ্নও থাকি যে আমাদের দেশ যেহেতু উন্নয়নশীল দেশ, ভূমিকম্প যদি আসে এবং যেই মাত্রা ইতোমধ্যে হয়ে এসেছে তার থেকেও যদি বেশি আসে তো সেক্ষেত্রে আমরা কি করব। বর্তমানে শুরুতেই যদি প্রফেসর ডক্টর মেহেদী আহমেদ আনসারী আপনার কাছে জানতে চাই যে বর্তমান পরিস্থিতি এবং ভূমিকম্পের যে প্রভাব বাংলাদেশে পড়তে পারে সেই বিষয় নিয়ে আপনার কাছে যদি শুনতে পারি। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের যদি একটু পটভূমি বলতে হয়, আমরা তো মনে করছি যে এখন ভূমিকম্পের কথা চিন্তা করছি, কিন্তু ভূমিকম্পের হিসাবটা হচ্ছে যে অতীত। আমাদের এখানে মোটামুটি গত 400 থেকে 500 বছরের মধ্যে 6টা থেকে 7টা বড় ভূমিকম্প হয়েছিল। তার মধ্যে আমরা যদি স্ট্যাটিস্টিক্যালি বলি যে 1762 সালে একটা 8.5 ম্যাগনিটিউড আর্থকুয়েক হয়েছে, যেটা কক্সবাজারে হয়েছে, যার সাথে সুনামি হয়েছে। তারপর আছে 1885 সালের গ্রেট বেঙ্গল আর্থকুয়েক, যেটার জন্য যমুনা ব্রিজটা ডিজাইন করা হয়েছে, যমুনা ব্রিজের খুব কাছেই হয়েছিল। তারপর আছে 1897 সালের আর্থকুয়েক, যেটা গ্রেট ইন্ডিয়ান আর্থকুয়েক, 8.7 ম্যাগনিটিউড, ওয়ান অফ দি লার্জেস্ট আর্থকুয়েক ইন দ্য ওয়ার্ল্ড। এবং সেই আর্থকুয়েক প্রায় 1542 জন লোক মারা গেছে এই বেল্টে, এবং সাথে আহসান মঞ্জিল, পুরান ঢাকার আর্মিনেটোলা চার্চ, এগুলো ভেঙে গিয়েছিল। ও মাঝখানে একটা মিস করেছি, 1869 সালে একটা কাছাড় আর্থকুয়েক, এটা 7.6 ম্যাগনিটিউড, যেটা হচ্ছে সিলেটের বালিশারা ভ্যালিতে হচ্ছে, অর্থাৎ শ্রীমঙ্গলের চা বাগান বেশ ড্যামেজ হয়েছিল এবং তখন প্রায় 15 জন লোক মারা গেছে। এরপরে আছে 1918 সালের একটা আর্থকুয়েক শ্রীমঙ্গলে, আর তারপরে আছে 1930 সালের ধুবড়ি আর্থকুয়েক, যেটা রংপুরের উপরে হতো। তো এইগুলো আমাদের হিস্ট্রিক্যালি বড় আর্থকুয়েক। এখন দেখেন যে এই আর্থকুয়েকগুলোর মধ্যে 1897 সালে যে আর্থকুয়েকটা, সেটার একটা তথ্য 2009 সালে সিডিএমপি ইউএনডিপি ফান্ডিংয়ে একটা ইনভেস্টিগেশন করা হয়েছিল। তখন দেখা গেছে যে 1548 সালে, তার ঠিক 350 বছর আগে একটা আর্থকুয়েক হয়েছিল। সেই জন্য বলা হয় যে 8 ম্যাগনিটিউডের যে আর্থকুয়েকগুলো, সেটা 300 থেকে 350 বছর পরপর রিকার করতে পারে, রিটার্ন পিরিয়ড। তার মানে প্রতি 350 বছর পরপর বা 300 থেকে 350 বছর পরপর 8 ম্যাগনিটিউড একটা আর্থকুয়েক হতে পারে আমাদের এখানে। আর মোটামুটি 1869, 1885, 1918, 1930 সালে যে আর্থকুয়েকগুলো, সেগুলো 7.1 থেকে 7.5, এগুলোর একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করে দেখা গেছে এগুলো 150 বছর থেকে 200 বছর পরপর আসতে পারে। তো এই পটভূমিতে এবং হিস্ট্রিক্যালি আমরা যদি দেখি, আমাদের দেশে হয়তো কোনো ডকুমেন্টেশন নাই, বাট ইন্ডিয়ান লাইব্রেরি, যেটা ব্রিটিশ মিউজিয়ামের আন্ডারে, সেখানে কিন্তু ওই আর্থকুয়েকগুলো যে কোন বিল্ডিংয়ের কত ক্ষতি হয়েছে, কত লোক মারা গেছে, তার স্ট্যাটিস্টিক্যাল ডেটা কিন্তু ওখানে তথ্য সংগৃহীত করা আছে। ওখান থেকে আমরা বলি যে আমাদের যেটা এভারেজ আমরা যদি বলি যে আমাদের এখন, অর্থাৎ 150-200 বছর সাইকেল, 1869 যদি ধরি, 150 বছর বা 200 বছর সাইকেলের মধ্যে কিন্তু একটা 7 ম্যাগনিটিউড আর্থকুয়েক আমাদের এখানে যে কোনো সময় হতে পারে। বাট যেটা 8 ম্যাগনিটিউড আর্থকুয়েক, সেটা সমান একটু কম, কারণ 1548 হয়েছে, 1897 অর্থাৎ 1900 সালই ধরেন হয়েছে, আরও 350 মানে 2250। বাট 7 ম্যাগনিটিউডে আর্থকুয়েক হতে পারে, এবং এইটা আমাদের একটু সতর্ক থাকতে হবে। এই জন্য গত বছরে কিন্তু ঠিক এই 7.5 বা 7.1 ম্যাগনিটিউডে আর্থকুয়েক পরপর 2টা হয়েছে টার্কিতে, এবং দ্যাট হ্যাজ কজ এ লট অফ ড্যামেজ, অলমোস্ট 50,000 were killed, এবং বিল্ডিং ভেঙে। এবং এইখানে কিন্তু রাজুকের সাথে আমাদের যোগসূত্র, যে তার মানে বিল্ডিং ভেঙে, তার মানে বিল্ডিংগুলোকে আমরা ঠিকমতো তৈরি করছি, অথবা যে এক্সিস্টিং বিল্ডিংগুলো আছে ওগুলো কি ভূমিকম্প সহনীয়। তো এইখানে তার মানে আমাদের ভূমিকম্প হবে, এবারে কোনো সন্দেহ নেই। অতীতের আর্থকুয়েক তার ইন্ডিকেট করে, এখন আমাদের বিল্ডিংগুলোর অবস্থা কী সেটা আমাদের আসলে নির্ণয় করে, এবং যেগুলো নতুন হচ্ছে সেটা কী অবস্থা, সেগুলো কি ভূমিকম্প সহনীয় হচ্ছে, আর যেগুলো এক্সিস্টিং সেগুলো কি স্ট্যাটাস, এইখানে আমাদের করণীয় আছে অনেকগুলো। হয়তো রাজুকের চিফ ইঞ্জিনিয়ার এখানে আরও কিছু। অবশ্যই স্যারের কাছে চলে আসি। প্রধান প্রকৌশলী ডক্টর আব্দুল লতিফ হেলালি স্যার, আপনার কাছে এসে জানতে চাই যে রাজুকের আসলে একটা বড় দায়িত্ব তারা পালন করেন এবং আপনিও বেশ অনেক দিন ধরে এই দায়িত্ব পালন করছেন। সব রকম ভবন যে তৈরি হয়ে আসছে, সেই ভবনগুলোকে যাতে ভূমিকম্প সহনীয় করে তোলা হয়, সেই বিষয়ে কিভাবে নজরদারি করা হচ্ছে বা কি কি গাইডলাইন দেওয়া হচ্ছে সেটা শুনতে চাই। আমাদের সরকার বিশ্ব ব্যাংকের সহায়তায়
একটা প্রজেক্ট তৈরি বাস্তবায়ন করেছে। এটা নাম আরবান রেজিলিয়েন্স প্রজেক্ট, মেনলি ফোকাসিং অন আর্থকুয়েক। এই প্রজেক্টের আন্ডারে আমরা ৩,২৫২টা বিল্ডিং, মেনলি স্কুল, কলেজ, হসপিটাল, এইগুলো আমরা অ্যাসেসমেন্ট করেছি। এই অ্যাসেসমেন্টের ফাইন্ডিংস হিসাবে আমাদের এখানে ৪২টা বিল্ডিং ভেঙে ফেলার সুপারিশ আসছে এবং প্রায় ২০০ বিল্ডিং রেট্রোফিটিং করতে হবে, যেগুলো কম ঝুঁকিপূর্ণ আছে। এই কাজগুলি আমাদের প্রক্রিয়াধীন আছে আর কি। তা আমাদের বাকি বিল্ডিংগুলি অ্যাসেসমেন্ট করলে আরও অনেক বিল্ডিং বাইরে আসবে। তবে আমাদের বিল্ডিং আমরা ৩,২০০টা করছি, যেখানে কম বেশি ২০,০০০ স্কুল, কলেজ, হসপিটাল বিল্ডিং আছে। এখন আপনি কোয়েশ্চেন করতে পারেন যে স্কুল, কলেজ, হসপিটাল কেন? আমরা জাপানে ট্রেনিং নিয়েছি। ট্রেনিংয়ে একটা বড় মাত্রা ভূমিকম্প হইলে সেখানে হয়তো লাখ লাখ লোক মারা যাবে আর ইনজুরিড হবে লাখ লাখ লোক। ওই ইনজুরি যারা হবে তাদের হসপিটালাইজ করতে হবে। সেই কারণে হসপিটালগুলি ভাঙতে পারবে না, সেগুলো ঠিকঠাক থাকা লাগবে। তারপরে লাখ লাখ লোক শেল্টারলেস হবে, তাদের শেল্টার দেওয়ার জন্য আমাদের স্কুল, কলেজ, মাদ্রাসা এইগুলো একদম ঠিক থাকা লাগবে, যাতে আমরা শেল্টার দিতে পারি আর কি। সেই কারণে আমরা স্কুল, কলেজকে প্রাধান্য, হসপিটালকে প্রাধান্য দিয়ে ওই অ্যাসেসমেন্টগুলি করতেছি আর কি। সেকেন্ড ফেজে বাকিগুলি সম্পন্ন করবো আর কি। এখন আপনি রেজিলিয়েন্স বিল্ডিং, রেজিলিয়েন্স সিটির কথা বলতেছেন। রেজিলিয়েন্ট বিল্ডিং আমরা এইভাবে অ্যাসেসমেন্টের মাধ্যমে যেগুলো ঝুঁকিপূর্ণ ভেঙে ফেলবো, বেশি ঝুঁকিপূর্ণ ভেঙে ফেলবো, কম ঝুঁকিপূর্ণ আমরা রেট্রোফিটিং ডিজাইন করব। আর নতুন ভবন যেগুলো হবে সেইগুলোকে আমরা কমপ্লিটলি আমার বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী ওই ডিজাইনটা হবে এবং তার সুপারভিশন ইঞ্জিনিয়ারদের মাধ্যমে সঠিকভাবে সুপারভিশন করে ওইগুলো আমরা আর্থকুয়েক রেজিস্ট্যান্ট করে বিল্ডিং বানাবো। তো এইভাবে করতে করতে আমরা হয়তো 50 বছরে আমরা একটা রেজিলিয়েন্স সিটি করতে পারবো, যেখানে জাপানেরও 30 বছর লাগছে তাদের একটা রেজিলিয়েন্স সিটি তৈরি করতে আর কি। আমাদের বাংলাদেশ সরকার সময় উপযোগী উদ্যোগ নেওয়ার কারণে আমরা কিন্তু সাইক্লোন দুর্যোগে পর্যায়ক্রমে আমরা ক্ষয়ক্ষতি একদম অনেক কমে নিয়ে আসতে পারতেছি। আমাদের 1970 সালে সাইক্লোনে 10 লাখ লোক মারা যায় কম বেশি, এবং 1991 সালে 1,38,00,000 মারা যায়। 2007 সালে সিডরে 3,500 লোক মারা যায়। তারপরে 2009 সালে আইলায় একদম প্রায় 500-র কাছাকাছি লোক মারা যায়। অর্থাৎ আমরা কিন্তু ঘূর্ণিঝড় আমরা কিন্তু অনেক ডিজাস্টার ম্যানেজমেন্টে আমরা আগে আসছি এবং বাংলাদেশকে অনেক দেশ রোল মডেল হিসাবে ব্যবহার করতেছে আর কি। কিন্তু আমাদের আর্থকুয়েক দুর্যোগ ঝুঁকি হ্রাসের এইটার কোনো প্রাতিষ্ঠানিক রূপ নাই। তাই এই আমাদের এই প্রজেক্টের মাধ্যমে একটা প্রাতিষ্ঠানিক রূপ হওয়ার প্রক্রিয়াধীন আছে আর কি। এই পর্যায়ে ডক্টর আনসারী, আপনার কাছে জানতে চাই যে আপনি তো সরকারের বিভিন্ন মেগা প্রজেক্টে ভূমিকম্প ব্যবস্থাপনা নিয়ে কাজ করেছেন, এবং সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতা এবং মূল্যায়ন কি? এখানে আমি যদি একটু শুরু করি, ডক্টর হেলালি যেটা বললো, ওরা তো আসলে বিল্ডিং নিয়ে কাজ করছে। বিল্ডিং নিয়ে যদি বলি যে মেগা প্রজেক্টের আগে আমি জাস্ট একটা এক্সাম্পল দিতে চাই, সেটা হচ্ছে রানা প্লাজা। রানা প্লাজা আপনি জানেন যে একটা পার্টিকুলার বিল্ডিং ভেঙে প্রায় 1100-1150 লোক মারা গেছে। বিল্ডিংয়ে মোটামুটি 4000-এর মতো লোক ছিল, বাকিদেরকে উদ্ধার করা সম্ভব। বাট এই 1100 যে 50 জন লোক মারা গেলো, কেন মারা গেল? আমার ইনভেস্টিগেশন কমিটির সাথে আমি জড়ানো ছিলাম। এটা বেসিক 2-3টা কারণ। একটা হচ্ছে যে বিল্ডিংটা অফিসিয়ালি সাভার পৌরসভা 6 তলা পারমিশন দিয়েছিল, বাট বিল্ডিংয়ের ওনার রানা সাহেব এটাকে 10 তলা বানিয়েছে। দ্বিতীয় জিনিস হচ্ছে বিল্ডিংয়ের যে কংক্রিটের কোয়ালিটি। সাধারণত কংক্রিটের কোয়ালিটি আমরা বলি 3000 PSI, এটা একটু টেকনিক্যাল টার্ম, বাট সবাই অনেকে যারা বাসা বানায় যে 3000 পাউন্ড শক্তি নেবে প্রতি স্কোয়ার ইঞ্চ। বাট বিল্ডিংয়ে আমরা যখন মেটেরিয়াল এনে চেক করেছি ইনভেস্টিগেশনের জন্য, তখন দিয়েছে 1200, তার মানে 2.5 গুণ কম। তৃতীয় জিনিস হচ্ছে বিল্ডিংয়ের মধ্যে লোহা যেটা থাকে, লোহার মধ্যে দেখবেন যে দাগ কাটা থাকে। যত দাগ কাটা থাকবে তত ভাঙতে কষ্ট হবে, কিন্তু ওইটা প্লেন রড, তার মানে ওটা সহজে ভেঙে যাবে। ফোর্থ যেটা ছিল সেটা হচ্ছে বিল্ডিংয়ের বিভিন্ন তালায় ভাইব্রেটরি মেশিন ছিল, অর্থাৎ জেনারেটর ছিল।
তার ফলে বিল্ডিংটা দুর্বল অবস্থা বিল্ডিংটা কাঁপতে সহায়তা করেছে। মেইন কারণ কিন্তু 6 তলা থেকে 10 তলা, তার মানে এখানে কিন্তু রাজুক বলেন বা পৌরসভা বলেন তাদের একটা মেজর রোল আছে, তার মানে এখানে রেগুলেটরি একটা ব্যাপার আছে। এখন আমি যেটা আসলে এক্সাম্পল বলছি, এরপরে সরকার যে উদ্যোগটা নিয়েছে সেটা একটা কিন্তু বিশাল উদ্যোগ, কারণ এরপরে সরকার 3,500 ফ্যাক্টরি বিল্ডিং বাংলাদেশে আছে, যেরকম হেলালি প্রজেক্টের 3,252টা বিল্ডিং চেক করা হচ্ছে স্কুল এবং হসপিটাল, সেটার একটা আলাদা গুরুত্ব আছে। ওখানে যেহেতু আমাদের $25 বিলিয়ন একটা ইন্ডাস্ট্রি, যেটা $50 বিলিয়ন হবে ভবিষ্যতে, সেই ইন্ডাস্ট্রিটাকে টিকিয়ে রাখার জন্য 3,500 ফ্যাক্টরি বিল্ডিং প্রত্যেকটাকে চেক করা হচ্ছে। একটা বিল্ডিং বিশাল, একটা বিল্ডিং বলতে পারেন 1 লাখ থেকে 2 লাখ স্কোয়ার ফিট। স্কুলগুলো কিন্তু খুব ছোটো ছোটো, 5,000 স্কোয়ার ফিট, 6,000 স্কোয়ার ফিট। বাট একটা গার্মেন্টস, এই প্রত্যেকটা গার্মেন্টসকে চেক করা হচ্ছে এবং গার্মেন্টসকে মজবুতিকরণ করা হচ্ছে। এবং এখানে কালার কোড দিয়ে, অর্থাৎ আপনি দেখেন রাতারাতি 3,500 ফ্যাক্টরি বিল্ডিংকে কিন্তু আপনি বলতে পারবেন না যে ইভেকুয়েট করো। তো দেখা গেছে যে 3,500 ফ্যাক্টরি যখন বিল্ডিংকে চেক করা হলো, তার রাফলি 50%-এর মতো বিল্ডিং হচ্ছে রিলেটিভলি দুর্বল, বাকি 50% বিল্ডিংগুলো কিন্তু মোটামুটি সবল। তার মানে মোটামুটি একটা আইডিয়া পাওয়া যাবে। হেলালি প্রজেক্টও কিন্তু মোটামুটি দেখা গেছে যে 40% বিল্ডিং কিন্তু দুর্বল। তার মানে আমরা এখন যদি সামনে আগাতে চাই, আমাদের দুইটা করণীয়। একটা হচ্ছে রাজুককে বিল্ডিং কোডকে 100% এনফোর্স করতে হবে, সেটা হয়তো আর ডিটেল বলবে। দ্বিতীয় জিনিস হচ্ছে ঢাকাতে যেগুলো এক্সিস্টিং বিল্ডিং স্টক আছে, অর্থাৎ 6 লাখ পাকা দালান, এগুলাকে চেক করতে হবে, কারণ রানা প্লাজার মতো যেন ঘটনা। কিন্তু আমরা রানা প্লাজার পরে সরকার একটা উদ্যোগ নিয়েছে, এটা মিনিস্টার অফ লেবার আন্ডারে, যে এগুলা সবগুলো থার্ড পার্টিকে দিয়ে প্রত্যেকটা বিল্ডিংয়ের 3টা জিনিস চেক করতে হয়। বিল্ডিং প্রথম হচ্ছে বিল্ডিং স্ট্রাকচারাল মজবুতিকরণ, দ্বিতীয় হচ্ছে বিল্ডিংয়ের ইলেকট্রিক্যাল সিস্টেম ঠিক আছে কিনা, থার্ড হচ্ছে বিল্ডিংয়ের ফায়ার সিস্টেম ঠিক আছে কিনা। রানা প্লাজাতে নাম্বার অফ বিল্ডিং 3,500, তারপরও কিন্তু গার্মেন্টস ওনাররা বিল্ডিংগুলো নিজেরা চেক করে সার্টিফিকেট দিয়েছে মিনিস্ট্রিকে। রাজুকও যদি এটা করে, যে পেপারে যদি একটা অ্যাড দিয়ে দেয়, কারণ রাজুক একটা মেলার টাকা নিয়ে বিল্ডিংগুলো চেক করবে, এটা সম্ভব না। একটা বিল্ডিং ধরেন আপনি যদি আমি টিপিক্যাল বলি ঢাকা শহরে 5 কাঠা প্লট, 10টা অ্যাপার্টমেন্ট থাকে, তখন মানুষ মিনিমাম মিরপুরে হয়তো 1 কোটি টাকা দিয়ে কিনছে, গুলশানে ওইটাই 5 কোটি টাকা দিয়ে কিনছে। বাট যারা 1 কোটি টাকা দিয়ে বিল্ডিং কিনছে, একটা বিল্ডিং মজবুত করতে যদি 50 লাখ টাকা খরচ হয়, তাহলে আপনি কি পার ফ্ল্যাট 5 লাখ টাকা খরচ, মানুষ কিন্তু অ্যাফোর্ড করবে। কিন্তু এইটার যে সিস্টেম, চেক করার সিস্টেম, সেটা রাজুকের এখন মোটামুটি ক্যাপাসিটি আছে, তাছাড়া বাইরেও আমাদের ক্যাপাসিটি আছে। এই জিনিসটা কিন্তু এখনই কাজটা শুরু করতে হবে। ও যেটা বলে যে 30 বছর বা 50 বছর যেটা ব্যাপার, এটা শর্ট টার্ম, লং টার্ম আমাদের কিন্তু প্ল্যানিংয়ে যেতে হবে। বিল্ডিং মজবুতিকরণটা লং টার্ম, বাট শর্ট টার্ম একটা কাজ কিন্তু আছে। আমরা প্রফেশনাল, বাট আমি জানি যে আমাদের প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং কমিউনিটির কিন্তু ট্রেনিং সবার নাই। একটা সদ্য যদি পাশ করে একটা ইঞ্জিনিয়ার বের হয় একটা ইউনিভার্সিটি থেকে, আমাদের বুয়েট বলেন, কুয়েট বলেন, তারা কিন্তু ডিজাইন করতে পারবে না, কারণ তাদের একটা মেন্টরশিপ লাগবে। একটা ভালো ইঞ্জিনিয়ার বা ভালো আর্কিটেক্টের বা ভালো প্ল্যানের আন্ডারে কিছু কাজ করলে দেন দে উইল হ্যাভ দ্য নলেজ। তো এইটা আমাদের শুরু করতে হবে, কারণ আমাদের এখানে ধরুন এখন 50টা মতন কোম্পানি আছে যার বিল্ডিং চেক করতে পারে, কিন্তু আমাদের ঢাকায় আছে 6 লাখ বিল্ডিং, এই ক্যাপাসিটি কিন্তু আমাদের নাই। কিন্তু কাজটা আমরা শুরু করতে হবে, যে 50টা কোম্পানি আছে প্লাস রাজুকের যে নিজস্ব রিসোর্স আছে বা ইউনিভার্সিটিগুলোর রিসোর্স আছে, সাথে সাথে আমাদের ট্রেনিং প্রোগ্রামটা চালু করতে হবে। তো রাজুকের এই যে আরবান রেজিডেন্স প্রজেক্টের কিন্তু খুব ভালো দিক, ওদের একটা কম্পোনেন্ট ছিল ট্রেনিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ড আপ, এবং ওর আন্ডারে ওরা কিন্তু 124 জন ইঞ্জিনিয়ারিং অর্থাৎ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট দিয়েছে, যাদের দে হ্যাভ দি ক্যাপাসিটি টু ডিজাইন অন দেয়ার ওন। এরকম কিন্তু বাংলাদেশে আগে হয়নি, তো এটা একটা ভালো দিক। এখন এইটা আমি বললাম যে রাজুকের সাথে কী করণীয়। আর মেগা প্রজেক্টগুলো, আমাদের যে মেগা প্রজেক্টগুলো হচ্ছে, সেগুলো সবগুলোই কিন্তু মোটামুটি ভূমিকম্প সহন হিসেবে করা, কারণ মেগা প্রজেক্টগুলো অনেক ইনভেস্টমেন্ট থাকে, ওরা করতে বাধ্য। কিন্তু আমাদের ভয় হচ্ছে সাধারণ মানুষকে কীভাবে বাঁচাবো। তো আমাদের মনে হয় ওইদিকে নজর দেওয়ার সময় এসছে। লং টার্ম এবং শর্ট টার্ম দুইটা পদক্ষেপ যদি আমরা না নিই, আমরা কিন্তু এর থেকে উত্তরণের উপায় নেই। একটা বড় ভূমিকম্প যদি হয়, সাথের কথা আমাদের কয়েক লোক হতাহত হবে। ডক্টর আনসারী, আরবান রেজিলিয়েন্স প্রকল্প, এটা নিয়ে বেশ কথা বললেন। আপনার কাছ থেকে জানতে চাই যে এই প্রকল্পটা নিয়ে রাজুক আসলে কি কাজ করছেন, এবং আপনি যদি সফলভাবে এই প্রকল্পতে বাস্তবায়ন হয়েছে, তো এটা সম্পর্কে একটু বিস্তারিত যদি শুনি। আরবান রেজিলিয়েন্স প্রজেক্ট, এটা আসলে ফোকাসিং ও আর্থকুইক ডিজাস্টার রিস্ক রিডাকশন। এটার মধ্যে আমাদের মেইন 6টা কম্পোনেন্ট ছিল। 1 নম্বর বিল্ডিং ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট অফ ক্রিটিক্যাল অ্যান্ড এসেনশিয়াল ইনফ্রাস্ট্রাকচার। সেকেন্ড কম্পোনেন্ট ছিল আমাদের ডেভেলপমেন্ট অফ এ রিস্ক সেন্সিটিভ ল্যান্ড ইউজ প্ল্যানিং প্র্যাকটিস ইন ঢাকা। এই প্যাকেজটার মাধ্যমে আমরা সারা ঢাকা শহর সয়েল টেস্টিং করছি। 2 কিলোমিটার বাই 2 কিলোমিটার গিট করে 5 রকমের সয়েল টেস্ট করেছি আর কি। এর মধ্যে আমাদের এসপিটি, সিপিটি, এসসিপিটি, সেসমিক ডাউনহোল টেস্ট, মাইক্রোটেমো টেস্ট, এরকম প্রায় 2000-এর মতো সয়েল টেস্টিং করে আমাদের সাব সয়েল ইনফরমেশন নিয়ে আমরা আমাদের ইন্টারন্যাশনাল কনসালটেন্টস, টার্কিশ কনসালটেন্ট, তারা এটা একটা রিস্ক সেন্সিটিভ ল্যান্ড ইউজ প্ল্যান দাঁড় করাইছে। অর্থাৎ কোন এলাকায়
বিল্ডিং বানানো যাবে, কোন এলাকায় বিল্ডিং বানানোই যাবে না, এরকমভাবে। এখন আমাদের এই রিক্স ল্যান্ড ইউজ প্ল্যানটা আমাদের ড্যাপের সাথে ইন্টিগ্রেট হবে। ড্যাপের সাথে ইন্টিগ্রেট হইলে তখন এইটা কন্ট্রোলিংয়ে চলে আসবে, অর্থাৎ রিক্স এরিয়া আমরা বয়কট করতে পারবো আর্থকোয়েকের জন্য, সেটাও একটা রেজিলিয়েন্টের মধ্যে পড়তেছে। নাম্বার 3 আমাদের প্রফেসর আনসারি যেটা উল্লেখ করছেন, প্রফেশনাল রেজিস্ট্রেশন প্রোগ্রাম ফর স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স। এই প্যাকেজের মাধ্যমে আমরা 1200 ইঞ্জিনিয়ারকে ভূমিকম্পের উপরে স্টাডির উপর আমরা ট্রেনিং করাইছি। এটা 48টা লেকচার হয়েছে, প্রতিটা লেকচার 3 ঘন্টা করে ছিল, এবং প্রতিদিন কুইজ ছিল, এবং ফাইনালি আমরা 12 ঘন্টার লিখিত পরীক্ষা নিছি বুয়েটে। 350 জনের মতো লিখিত পরীক্ষা দিছে, এখান থেকে 124 জন লিখিত পরীক্ষা পাশ করছে। এই 124 জনকে আমরা রেজিস্ট্রেশন দেওয়ার জন্য ইতিমধ্যে আমরা রাজুক থেকে মিনিস্ট্রিতে একটা মিটিং হয়েছে। তাহলে এই যে আর্থকোয়েকের উপর এক্সপার্ট ইঞ্জিনিয়ার যখন তারা ডিজাইন করবে, প্র্যাকটিস করবে, ওইটাও কিন্তু রেজিলিয়েন্ট বিল্ডিংয়ের কাজ করবে তারা। তারপরে আমাদের আছে বিএনবিসি, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড এনফোর্সমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন স্ট্র্যাটেজি। এইটা আমাদের ইন্টারন্যাশনাল কনসালটেন্ট আইসিসি, ইন্টারন্যাশনাল কোড কাউন্সিল অফ ইউএসএ, তারা 62টা রিকমেন্ডেশন করছে, যে এই রিকমেন্ডেশনগুলি বাস্তবায়ন হলে ওইটাও কিন্তু এই রেজিলিয়েন্ট হিসাবে কাজ করবে। তারপরে আমাদের ফাইনাল কম্পোনেন্ট ক্রিয়েট অ্যান্ড অপারেশনালাইজ আরবান রেজিডেন্স ইউনিট, তারা আমাদের আইডস রিপোর্ট দিছে। সেখানে তারা বলছে যে রাজুকের আন্ডারে একটা ইউনিট হবে, আরবান রেজিডেন্স ইউনিট, ঢাকার কাজ করার জন্য, এবং সারা বাংলাদেশের কাজ করার জন্য একটা আরবান সেফটি অ্যান্ড রেজিলিয়েন্স ইনস্টিটিউট হবে। এই দুইটা জিনিসে আমাদের এখন মিনিস্ট্রিতে প্রক্রিয়াধীন আছে, অ্যাপ্রুভাল প্রক্রিয়াধীন আছে। এই যে কয়টা কম্পোনেন্ট আপনি দেখলেন, এছাড়াও আমরা আরেকটা কম্পোনেন্টের মধ্যে আমরা একটা সফটওয়্যার তৈরি করছি প্ল্যান পাসের, ইলেকট্রনিক কনস্ট্রাকশন পারমিটিং সিস্টেম। ওই সফটওয়্যারটা আমাদের এখন রানিং আছে। এই সফটওয়্যারটা যদি আমরা প্ল্যান অ্যাপ্রুভাল করি, প্ল্যানিং পারমিট অ্যাপ্রুভাল করি, ফাইনালি ওই সফটওয়্যার মাধ্যমে যদি আমরা মনিটরিং করি, অর্থাৎ কোনো বিল্ডিং ডেভিয়েশনে যাইতে পারবে না, 10 তলারে 15 তলা বানাইতে পারবে না, প্রতি তালায় তালায় আমাদের ইন্সপেকশন আছে। সেই হিসেবে যদি বিএনবিসি অনুযায়ী ডিজাইন হয়, সুপারভিশন থার্ড পার্টি এন্টিটি দিয়ে ব্যাটিং হয়, সুপারভিশন তারা করে, তাইলে একটা রেজিলিয়েন্ট বিল্ডিং তৈরি হবে। এই প্রজেক্টের মেইন এই কাজ। এছাড়া একটা আমরা আধুনিক ল্যাবরেটরি তৈরি করছি এই প্রজেক্টের মাধ্যমে। সেখানে অনেক যন্ত্রপাতি, প্রায় 10 রকমের যন্ত্রপাতি আমরাই প্রথম আনছি। এটা আমাদের মহাখালীতে একটা 10 তলা বিল্ডিং হয়েছে, 2টা বেসমেন্ট সহকারে। সেখানে আমরা ওই ল্যাবরেটরিটা খুব শীঘ্রই এই ল্যাবরেটরিটা আমরা চালু করতে যাচ্ছি, আধুনিক ল্যাবরেটরি। এই যে কাজগুলি দেখলেন সবই রেজিলিয়েন্ট বিল্ডিং করার, আর রেজিলিয়েন্ট বিল্ডিং করতে করতে আমরা রেজিলিয়েন্ট সিটি তৈরি করতে পারবো। থ্যাংক ইউ। ভূমিকম্প ঝুঁকি মোকাবেলায় সরকারিভাবে বিভিন্ন উদ্যোগ এবং পদক্ষেপ নেওয়া হয়েছে, সেটা নিয়ে আমরাও কথা বলছি। তো সেগুলো কি কার্যকরী বলে মনে হচ্ছে কিনা, আর আরও কোনো বিষয় আছে কিনা যেগুলো সরকারের নজর দেওয়া উচিত? আর্থকুয়েক হ্যাজার্ড বা আর্থকুয়েক দুর্যোগকে মোকাবেলা করতে গেলে আপনার একটা বিশাল বড় ম্যাপিং করতে হবে। সেখানে ইঞ্জিনিয়ার একটা ছোট পার্ট কম্পোনেন্ট, সাথে জিওলজিস্ট থাকতে হবে, মাটির ব্যাপারগুলো নিয়ে আসতে হবে, তার সাথে থাকতে হচ্ছে আরবান প্ল্যানার। ডক্টর হেলালি কিন্তু এই কম্পোনেন্টগুলোই বলছিল। এতগুলো হওয়ার পরে আমরা যদি বললাম যে মাটির ড্যামেজ হচ্ছে, বিল্ডিং ভেঙে গেছে, কোটি কোটি টাকা, এখন তার মানে আপনাকে কী করতে, পলিটিশিয়ান এবং যারা ইকোনমিক্স তাদের এখানে নির্ভর হবে। এবং টার্নিং পয়েন্টের সাথে এখানে একটা লিঙ্ক আছে। কারণটা হচ্ছে কি, আমার যদি কয়েক বিলিয়ন ডলার লস হয়ে যায়, তার মানে আমাদের ইকোনমিক লস আমাদের, কারণ খালি টাকার তো না, টাকার সাথে সাথে আমাদের কাজ বন্ধ হয়ে যাবে, স্থবির হয়ে যাবে শহর। আর ঢাকা হচ্ছে আমাদের মেইন ক্যাপিটাল সিটি, এখানে পপুলেশন ডেন্সিটি এত বেশি, অন্য শহরের থেকে কয়েক গুণ বেশি। তো সেই জন্য আমাদের চিন্তাভাবনা এবং আমাদের ব্রেনটা ওইভাবে চিন্তা করতে হবে, কারণ সবাইকে নিয়ে কাজ করার ব্যাপার। তার মানে আমরা যতই পলিসি ডিসিশনের কথা বলি না কেন, যদি প্ল্যানার এবং যারা আমলা বা যারা পলিসি মেকার অর্থাৎ পলিটিশিয়ান, তারা যদি ডিসিশন ঠিকমতো না নেন, আমরা কিন্তু সামনে আগাতে পারবো না। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের এখানে গত 20-25 বছর ধরে অনেকগুলো আমরা প্রজেক্ট করেছি, কিন্তু আমাদের এখানে সমস্যা হচ্ছে কি, প্রজেক্ট শেষ, ওটার ইমপ্লিমেন্টেশন না ফার্দার। আমি যদি সিডিএমপির প্রজেক্টের কথা বলি, ওখানে বলা ছিল যে আমাদের প্রত্যেকটা কমিউনিটিতে ভলান্টিয়ার ব্রিগেড তৈরি করতে হবে, আমাদের কন্টিনজেন্সি প্ল্যান তৈরি করতে হবে, আমাদের ফায়ার সার্ভিসের সাথে একটা লিঙ্ক আপ করতে হবে। অর্থাৎ আমাদের ফলো আপ জিনিসটা একেবারে নেই। আমাদের অনেক বড় বড় প্রজেক্টে, সুন্দর প্রজেক্ট রয়েছে, ফলো আপ করা নেই। তো আমি মনে করি যে আরবান রেজিডেন্সি প্রজেক্টটা, এটা যদি ফলো আপ হিসেবে ইনস্টিটিউটটা করা হয়,
তাহলেই আমরা কিন্তু একমাত্র এই যে 6টা আমরা পিলার বলছি যেগুলোর কারণ এই পিলারটা হচ্ছে আরবানাইজেশন ইউনিটের রাজুক কম্পোনেন্ট। আরেকটা কম্পোনেন্ট ছিল হচ্ছে ফায়ার সার্ভিসের, সিভিল ডিফেন্স অনেক ইকুইপমেন্ট কিনেছে, ওদের কন্ট্রোল রুম বসানো হচ্ছে। কন্ট্রোল রুম মানে হচ্ছে যে কমিউনিকেশন, সিটি কর্পোরেশনের সাথে ফায়ার সার্ভিস এবং ডিজাস্টার মিনিস্ট্রি একটা যে যোগাযোগের যে ইকুইপমেন্ট এগুলো কেনা হচ্ছে। বাট আমি যতদূর জানি ইকুইপমেন্ট কিনে বসে আছে, ম্যান পাওয়ার ডিপ্লয় করা হয়নি। তার মানে ইকুইপমেন্ট 5 বছর ধরে কিনে বসে আছে, এই ইকুইপমেন্ট তো নষ্ট হয়ে যাবে। তার মানে আমরা আগে চিন্তা করি নেই যে এই যে ম্যান পাওয়ারটা যেটা হেলারি প্রজেক্ট, ডক্টর হেলারি প্রজেক্টে কিন্তু আমরা ম্যান পাওয়ার ট্রেনার পাচ্ছে, তারা কিন্তু আছে। এই ম্যান পাওয়ার যদি আমরা হারিয়ে ফেলি তাহলে কিন্তু আর আমাদের প্রজেক্ট চলবে না, খালি প্রজেক্ট নেই, ইনস্টিটিউটে দাঁড়াবে না। তো আমাদের ওই জিনিসটা একটু চিন্তা করা উচিত সবসময় যে প্রজেক্ট নিব তার যে ম্যান পাওয়ার যারা কাজ করবে। কারণ এই 80 কোটি টাকা বা $10 মিলিয়ন ইকুইপমেন্ট কিনে আমি যদি ম্যান পাওয়ার না থাকে তাহলে কিন্তু আমাদের হতাশ হতে হবে। তো কথা হচ্ছে বড় প্রজেক্ট আমাদের এখানে ফলো আপ করা হচ্ছে না। এই প্রজেক্টটা যেহেতু এখনও জাস্ট শেষ হলো, এটা যদি ফলো আপ করে আমি ইনস্টিটিউটে কনভার্ট করি, সেটা যেই আদলই হোক না কেন, সেটা কিন্তু আমাদের দেশের জন্য উপকার হবে। ডক্টর হেলারি, আমিও একটু জানতে চাই, রাজুকে দীর্ঘ সময় থাকার ফলে আপনি অবশ্যই দেখেছেন যে রাজুকের প্রতি অভিযোগও অনেক আছে। মাঝে মাঝে অনেকে বলে ওঠেন যে নির্মাণ ব্যবস্থাপনা বা বিল্ডিং নির্মাণের দিকে রাজুক আসলে কি স্টেপ নিচ্ছে, তারা একটু সন্দিহান হয়ে যাচ্ছে বা মাঝে মাঝে অভিযোগ করছে যে ঠিকঠাক দেখাশোনা হচ্ছে না। তো এগুলো যখন কমপ্লেন আসছে, তো সেক্ষেত্রে আপনারা কতটুকু মনে করেন যে সেটা যুক্তিসঙ্গত, এবং মাঝে মাঝে সেগুলো যখন কমাতে হয় সেক্ষেত্রে উদ্যোগ কী নেওয়া হয়? আমার যে কয়টা কম্পোনেন্ট বললাম এর মধ্যে ডেভেলপমেন্ট অফ রিক্সেন্সি ল্যান্ড ইউজ প্ল্যানিং, এইখান থেকে আর্থকুয়েকের রিস্কটা আমাদের তার্কিশ ইরানিয়ার কনসালটেন্টরা বের করছে। প্রফেসর আনসারি আর্থকুয়েকের বিশদভাবে বলছে, কিন্তু এইটা লেটেস্ট যে একটা স্টাডি, সেখানে মধুপুর ফল্টে যদি 6.9 মাত্রা একটা ভূমিকম্প হয় তাহলে ঢাকাতে ডাইরেক্ট 2,10,000 লোক মারা যাবে এবং ইনজুরিড হবে 3 লাখের উপরে, এবং ডাইরেক্ট ইকোনমিক লস হবে $24,000 মিলিয়ন, এবং রিকনস্ট্রাকশন কস্ট লাগবে $60,000 মিলিয়ন, এবং বিল্ডিংয়ের পরিমাণ ভেঙে পড়বে 21 লাখের 40% বিল্ডিং ভেঙে পড়ে যাবে। অর্থাৎ সেখানে প্রায় 8 লাখের মতো বিল্ডিং, মানে যদি আমরা ছাপরা তারপরে মাটির ঘর দিয়ে ধরি, আর এমনি বিল্ডিং ওই যে 6 লাখ এরকম বিল্ডিং। সেই হিসাবে এই রিস্কটা কিন্তু আমাদের স্টাডিতে দিছে। আপনি রাজুকের কথা বললেন, রাজুক আসলে আমরা ইতিপূর্বে শুধু বিল্ডিংয়ের সেট ব্যাকটার, আর্কিটেকচারাল সেট ব্যাকটার অ্যাপ্রুভালটা দিতাম, অর্থাৎ সাইড দিকে যে বিল্ডিংয়ের সারার জায়গাটা সেইটা আমরা অ্যাপ্রুভাল দিতাম, এবং ওইটাই আমাদের অথরাইজড অফিসাররা ঠিক আছে কিনা দেখতেন। কিন্তু স্ট্রাকচারাল ডিজাইন মনিটরিং করার কোনো ব্যবস্থা আমাদের এখানে ছিল না। সেই কারণে আমরা সেই বিল্ডিংটা কোয়ালিটি ঠিকমতো হইল কিনা, কোয়ালিটি কন্ট্রোলটা হইল কিনা সেটা আমরা আগে করা হয়নি। কিন্তু বর্তমানে যে আমাদের সফটওয়্যারটা তৈরি করছি সিপিএস, ইলেকট্রনিক কন্ট্রোল পারমিটিং সিস্টেম, এখানে কিন্তু আমাদের এই মনিটরিংয়ের ব্যবস্থা থাকবে। অর্থাৎ আর্কিটেকচারাল ডিজাইনের সাথে আমাদের রাজুক থেকে এখন নির্দেশনা দেওয়া হয়েছে, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, প্লাম্বিং, স্ট্রাকচারাল সমস্ত ডিজাইন তাদের জমা দিতে হবে, এবং সেইগুলো আমাদের অথরাইজড অফিসার সহ সেইগুলা চেক করবে। আর যেগুলো অথরাইজড অফিসাররা পারবে না সেইগুলোর জন্য আমাদের থার্ড পার্টি এন্টিটি, অর্থাৎ থার্ড পার্টি কনসাল্টিং ফার্ম থাকবে, আমরা এনলিস্টেড করে নিব, তাদের কাছে রেফার করবে যে এই ডিজাইন ড্রয়িংগুলি আপনারা চেক করে দেন। প্লাস আমাদের ফিল্ড লেভেলেও তারা তদারকি করবে। তো এইভাবে যদি আমাদের মনিটরিংয়ে চলে আসে তাইলে কিন্তু আমরা ওই সিসমিক আর্থকুয়েক রেজিস্ট্যান্ট বিল্ডিং তৈরি করতে পারবো আর কি। অনেক ধন্যবাদ। একদমই আমার কথা বলতে বলতে শেষ সময়ের দিকেও চলে এসেছি, এবং দুজনকেই অনেক অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময়ের জন্য। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আপনারা শুনলেন আমরা ভূমিকম্প এবং এই দুর্যোগ হ্রাসের জন্য কি কি পরিকল্পনা চলছে, সেগুলো কমিয়ে আনতে কি বিষয়ে আসলে এগোনো দরকার। আমাদের মনে হয় যে পুরো আমরা একটা প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানের কয়েকজন মিলেই আসলে একটা দুর্যোগ মোকাবেলা করা সম্ভব না। আমাদেরকে একে অপরের, নাগরিক এবং প্রতিষ্ঠানের যারা দায়িত্বরত আছেন সবাইকে মিলে আসলে এই বিষয়ে কাজ করতে হবে, এবং আপনারাও এই বিষয়ে সচেতন হবেন, এই বিষয়গুলো জানার চেষ্টা করবেন। সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।